আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট, এবং এটা আমি সবাইকে বলছি, টেলিভিশনে বলেছি, টক শোতে বলেছি, ইউটিউবে বলেছি, লেখায় বলেছি, সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত, এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত শিবির। কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে, এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে, এবং আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের জয় হবে। এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি, এটা শুধু 23শে নভেম্বর বলি নাই। আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধাপরাধী গোলাম আজম, নিজামী, মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য। যুদ্ধ অপরাধী, কোন যুদ্ধ অপরাধী? 16ই ডিসেম্বরে 1971 সন, যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল আব্দুল্লাহ খান নিয়াজি তার 93,000 সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পায়ে রিভলভারটা রেখে এবং যুদ্ধ অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল, সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী, তাদের বিচার হবে। সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম এবং তাদের বাহিনী আল বদর, রাজাকার, আল শামস। সেই চুক্তির বলে 1973 সনে একটা অর্ডিন্যান্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আজকের যে কোর্ট, এবং সেই যুদ্ধ অপরাধের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল এস.আর. পাল, যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন। আর ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হোসেন। সেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় 2008 সনে, শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু, কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধী। পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম, এবং যুদ্ধে 1971 সনের 3রা ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল। এই যে যুদ্ধ, সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল। এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি, একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে, আর সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া, ছিল সেদিন আমাদের পক্ষে। কাজে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে। এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিলেন, কারণ বঙ্গোপসাগর পর্যন্ত আমেরিকার 7ম নৌবহর এসে পড়েছিল। তারপরও যুদ্ধ তিনি থামান নাই, পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছে। ওই যে কোর্ট, এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধের অপরাধ তো এক অপরাধ না, এটাকে একসাথে মিলাইলে চলবে না। তো পাকিস্তানের যুদ্ধ অপরাধের বিচারটা হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক নাই, এলো জাতীয় যুদ্ধ।
সেটাও যুদ্ধ না, জাতীয় আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল। এইরকম অবস্থান এরশাদ নিয়েছিল, অনেকেই নিয়েছিল। এইরকম অবস্থা হাসিনা নিছে, তার সময় লোক মারা গেছে অনেক বেশি, যেটাকে বলা হচ্ছে 1400। আমি অবিশ্বাস করি না, কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না, এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণ অভ্যুত্থান। এইটার সঙ্গে পাক্কু থাকার 30 লক্ষ লোকের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত, সমস্ত বাংলাপুরে সরকার, হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, সেইটাকে মিলে একই কোর্টে শেখ হাসিনার যে বিচারটা করছে, সেইটা আমি সমর্থন করি না। আমি একটু জিজ্ঞাসা করছি অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে, প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনোয়ার যেটি আদালতের উদ্দেশ্যে বলছেন, আপনি যে কথাগুলো বলছেন, আমাদের এই মানচিত্র চ্যানেলে এর আগে যা বলেছেন এই প্রসঙ্গে, অন্য অন্য জায়গায় যা বলেছেন তা হচ্ছে এরকম যে বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো গুলোতে ফজলুর রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তার যুক্তি, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। এই ট্রাইব্যুনাল অন্য কোনো বিচার হতে পারে না। এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, ক্রাইম এগেনস্ট পিস এর বিচার করতে পারেন। এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে ফজলুর রহমানের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি, মানে এই ট্রাইব্যুনাল তো মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, তাই না? আর আমাদের এখানে এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিব না, ওইটা আমাকে যেদিন ডাকবে সেদিন দিব। আমার কথাটা বুঝেন আপনি? তারা কি বলতেছে আমি এখনো জানি না, কারণ আমি এখন নোটিশ পাই নাই বা কোর্ট আমাকে ডাকেই নাই এখন। কাজে তারা কি বললো ওইটার উত্তর আমি দিচ্ছি না। আমি যে কথাটা বলছি সেটা বলি, এখনো আমি বলছি এই যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে, গঠন করা হয়েছে, আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলেও চলতো। আর একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক, এবং কঠিন এগুলো আমি বলছি তো, খালি আমার কথা ভেঙে ভেঙে বললে তো হবে না। জি, আমি তো সেদিন হাজির হব। আমার যদি কথা আমার কন্টেম্প করতে, আমার টোটাল 1 ঘন্টা 10 মিনিটের টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে। আমার 1 লাইন 2 লাইন শুনে তো বললে হবে না। আমি খুব ক্লিয়ার বলছি, বিচারের ব্যাপারে আমার কথা নাই, বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে, যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে। কারণ এই কোর্টটা এমন ভাবে তৈরি করা হয়েছে, যখন এই সরকার তো আর 3 মাস থাকবে যদি গণতন্ত্র আসে। আমি তো বলতেছি এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়াই দেবে। ইউনূস সরকার তো 3 মাস থাকবে। যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে, তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে। রিট কোর্ট গুলা তখন অনেক বেশি স্বাধীন হবে। আর সেই রিট কোর্টে আমি কথাগুলা বলছি তো, কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে 71-এর যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনাল করাটা, এই বিচার করা ঠিক হয় নাই, আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এইভাবে করা ঠিক হয় নাই, এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে, তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না, এটা রায়টা কতটুকু ঠিক থাকবে। এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিন ভাবে করা হোক, যাতে উপরে গিয়া টিকে। কারণ ওই যে আজহার সাহেবরে যে বিচার করছিল জামাতের, উনারে কিন্তু ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল, অ্যাপিলেট ডিভিশন রিভিউ করে কিন্তু উনি ছাড়া পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে। এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে, এমনকি প্রসিকিউশন কি কোথাও না, ওই যে কথাটা আমি বলছি, প্রসিকিউশনের সাথে কি কারো না কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দেওয়া, ওই কথাটাও কিন্তু আমি তুলছি। আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক, এই কথাটা আমি বলছি ভাইয়া। আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই। এখন তারা যখন যদি আমাকে ডাকে, এমনও তো হইতে পারে তাদের কথা শুনে বলতে পারে যে না, এটার মধ্যে কোনো সাবজেক্ট ম্যাটার নাই, এটা আমরা তাকে করলাম না, ডাকলাম না। আর অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে, তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন।
আমি তো আমি কোর্টের, আমি তো 48 বছর যাবত কোর্টে প্র্যাকটিস জি, করে ভাত খাই, কাজে আমি তো আইনের মানুষ। আমি বলছি, নিঃসন্দেহে। আমি বিএনপির নেতা হিসাবে, রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না। আমি একজন মুক্তি, ওইখানেই বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং আইনজীবী হিসাবে কথা বলছি। কিন্তু তো গাজী কাজেই মনোয়ার, জি, গাজী মনোয়ার যেটি বলেছেন, প্রসিকিউটর গাজী মনোয়ার, আমি একটু আপনাকে একটু শোনাতে চাই। আপনি এটিও বলেছেন, আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি, আপনি বিভিন্ন জায়গায় বলেছেন, এই আপনি যে কথাগুলো বলছেন এর বাইরে নিশ্চয়ই অন্য কিছু বলেননি। আপনি বলেছেন এই ট্রাইব্যুনালে যে প্রক্রিয়া শেখ হাসিনার বিচার চলছে সেই ট্রাইব্যুনালকে আমি মানি না, এইভাবে বলেছেন। কিন্তু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালটা বা মানি না, ইয়েস হ্যাঁ, ইয়েস, রাইট। তো ট্রাইব্যুনালটাই আমি চাই না। এই ট্রাইব্যুনালটাই আমার কাছে রং মনে হইতাছে, রংলি কনস্টিটিউটেড। আপনি রাইট, আমার এই কথা কথাগুলো এই যে আপনি আমি বলেছেন। বলতে পারবো না, তাইলে তারা জাতিসংঘের মহাসচিব আইনে দাঁড় করা, মানবাধিকার যে 6টা সংস্থাকে আইনে দাঁড় করা, ওই যে হুম, হুম। ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে এই বিচারটা সঠিক হয় না, এর মধ্যে ফাঁক, তাদেরকে আইনে দাঁড় করা। আমার মতো একজন নরম মানুষ পায়া, অসহায় মানুষ পায়া, আমাকে, আমার উপরে কেন ও বিচার চলছে? তাহলে সারা পৃথিবী বলতেছে বিচারটা এটা বোধহয় ঠিক হয় নাই। জাতিসংঘ থেকে দৈরে মানবাধিকার সবাই বলতেছে, আমি কি একা বলতেছি নাকি? এবং আমার কথাটা কি? প্রসিকিউটর গাজী মনোয়ার যেটি উল্লেখ করছেন এটি আমার কাছে কেমন যেন একটু খটকা, এই শব্দগুলো কেমন আচ্ছা, যেন। মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে, যেদিন আমি গিয়ে আমার পক্ষে যদি আমাকে ডাকে, আমি তখন তাদের প্রশ্নের, আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসগোল্লা খুঁজছিলাম, হাইকোর্টে রসগোল্লা নাই বইলা এদের কাছে পাঠাইতে পারছি না। ওই আমার এক বন্ধু আছে, ছোট বন্ধু, ওরে আমি তুমি ডাকি, তার নাম তাজুল ইসলাম, তিনি হলো চিফ প্রসিকিউটর। তিনি আবার ময়মনসিংহ মানুষ, জামালপুরের মানুষ। আমি তার ছোট ভাইয়ের মতো দেখি, মনে করছিলাম তাজুল যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠায়, আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠায়, এরা খুঁজে পাইছি না আমি। আমি হাইকোর্টে কোনো দেখা যাবে না, আমি মিষ্টি লই যাবো এদের জন্য। আমার কি আচ্ছা, হয়ে যায় জেল ফাঁসি, এইটা আমি আমার মানে যে কোর্ট, অনারেবল কোর্ট, তার কাছে আমি প্লেস করবো। অনারেবল কোর্ট যে রায় দিবে নিশ্চয়ই আমি সেটা মাথা পেতে, কিন্তু আমি মনে করি না যে আমি কোনো মহা অপরাধ করছি এখানে। কেউ বলে না, আমি বলছি। পৃথিবীতে অনেক সময় গেলিলিও বলছে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, এই কারণে তার ফাঁসি হয়েছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে, গেলিলিও ঠিক ছিল। ওই যে সক্রেটিসেরও ফাঁসি, হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল, এতে কি আইলো গেল? সত্য কথা তো একজন দুইজনই বলে, আমি তাই সেই কথাটাই বলতেছি। অ্যাডভোকেট ফজলুর রহমান, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার জেল ফাঁসি যাই হোক না কেন, আপনি এখনো মন্তব্য করতে চাইছেন যে শেখ হাসিনার বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে বা যে ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না, তাই তো? ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না, কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল। এখানে আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না, এটা ছিল জাতীয় সমস্যা, সরকার পরিবর্তন অথবা পতন। এইটার মধ্যে আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় নাই, যে সপ্তম নৌবহর আইসা পড়ছে বঙ্গোপসাগরে, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে, এইগুলা মুক্তিযোদ্ধার সঙ্গে পাকিস্তানিদের নয় মার, এটা হয় নাই তো। আমি তো বলছি সেইটা, সেই বিচার এই জায়গাটিতে হিমালয়ের সঙ্গে আপনি, হিমালয়ের সঙ্গে আপনি টিলারে মিলাইতে যান কেন? বাঘের সঙ্গে বিড়ালে মিলাইতে যান কেন? আরেকটা কথা আপনাকে বলি, আমাদের দেশে বিচার এত সেন্সিটিভ, দুইটাই ম্যাজিস্ট্রেট কোর্ট। একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ি থানার কোর্ট, আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট। যাত্রাবাড়ি থানার কোনো কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা অর্ডার দেয়, এটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ হবে না। জি, আপনি কি আমার কথা? আমি আমি সেই জায়গা দুইজনে থেকে প্রশ্ন করছি, সেই হ্যাঁ, জায়গা থেকে প্রশ্ন করছি যে আপনি এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই কথাই আদালতের সামনে বলে যাবেন জেল ফাঁসি দেওয়া হলেও, তাই তো? আমি বিচারের ব্যাপারে আমার কোনো বক্তব্যই নাই। আমি বলতেছি কোর্টটা সঠিকভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি। এই মনে করাটা মহা অপরাধ কিনা, যদি কোর্ট মনে করে মহা অপরাধ, তখন আমি তাদের কাছে বিচার প্রার্থী হব, তারা যে বিচার করে সেই বিচার মানবো। কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ, যাদের যে যুদ্ধ অপরাধীরা এই দেশে 30 লক্ষ লোককে হত্যা করছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করছে, এই দেশের বুদ্ধিজীবীদেরকে, শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে, তা
তারা যে বিশ্ব অপরাধী, এদের সঙ্গে হাসিনা সরকারের যে অপরাধ, তাদেরও অপরাধ গুলি করে মারছে, তাদেরও ফাঁসি হোক, কিন্তু অন্য কোর্টে হোক, নট ইন দিস কোর্ট। এটা হলো কথা, অন্য কোর্ট করে হোক, এই বিচারকরাই করুক। বিচারকদের উপর আমার কোনো অনাস্থা না, অনাস্থাটা আমার বিচারকদের উপরে না। প্রসিকিউটর কাজী মনোয়ার আরেকটি মন্তব্য করেছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে ফজলুর রহমান সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন, তারপরও ফজলুর রহমান বিভিন্ন রাজনৈতিক দল জানে, কারণ উনি শিবিরের ছেলে। আমার কথাটা বুঝেন, ওইটাই তাদের লাগছে খুব। ওই যে আমি বলছি প্রসিকিউশনের তাজুল ইসলাম থেকে সবাই শিবিরের লোক, এটাই তাদের লাগছে। তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা, আমার ইলেকশন বন্ধ করে দিবে। তারা তো, আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত, বিভিন্ন জায়গাতে বিভিন্ন পজিশন। বলছি আগে, এখন না। এই কথাটা তো আমি 8-10, আমি কি বলবো, এই কথাটা তো আমি এখন থেকে 3 মাস আগে বলছি, যখন আমাকে করা হয়েছে, দল থেকে এক্সপেল করা হয়েছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। এটা তো আমি 25শে আগস্টের পরে 8ই সেপ্টেম্বর কথাটা বলছি ইটনাতে, যে জামাত আমাকে, যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই, যাতে আমি না করতে পারে, ওই না কত কথা। তারা দলকে হয়তো বা ইনফ্লুয়েন্স করতে পারে, যদি না পারে তারা ভিন্ন পথে, কুটিল পথে যাচ্ছে জামাত এখন। এই ছেলেটি তো জামাত শিবিরের ছেলে, এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি, আমি ইলেকশন করলে কি হইব। তাদের ক্যান্ডিডেটের 130টা সেন্টার আছে, একটা সেন্টারে যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, সেন্টার একটা কাজী ফজলুর রহমানের গলাটা হলো তাদের জন্য যন্ত্রণা, সেই গলাটা তারা বন্ধ করতে চায়। কিন্তু আল্লাহ উপরে, আমার দল আছে, আমার দেশের মানুষ আছে, আমার গলা সত্য কথা বলা থেকে বিরত হবে না। আমার শেষ পর্যায়ে যেটি জানার ইচ্ছে, যে আপনার বাড়ির সামনে মব ক্রিয়েট করা হলো, আপনার ছবি প্রিন্ট করে জুতার মালা পরানো হলো, আপনাকে অ্যাটাক করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হলো, বিএনপি থেকে আপনাকে বহিষ্কারের জন্য দাবি জানানো হলো, আপনাকে 3 মাসের জন্য আপনার সদস্যপদ স্থগিত করা হয়েছে, তারপরেও আপনি নমিনেশন পেয়েছেন। পরবর্তীতে এসে আবার ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হলো আদালত অবমাননার। এই সব কিছুকে আপনি কি একই সূত্রে গাঁথতে চাইছেন? একই সূত্রে কাদা এবং জামাত শিবিরের চক্রান্ত, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত আমার বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, আপনারা যদি মনে করেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তান, আমার পক্ষে থাকেন। জামাত শিবির আমার বিরুদ্ধে কত চক্রান্ত করছে, এই লোক কথাটা, এটা তাদের চক্রান্ত, আর কিচ্ছু না। এবং সবশেষ আপনার আরেকটি মন্তব্য জানতে চাইছি, যে এই ধারা কতদিন অব্যাহত থাকবে? আমি তো জীবিত আছি। আপনি যে বলছেন আমাকে কত ষড়যন্ত্র চক্রান্ত, ফজু পাগলা কত কিছু বলতেছে, আমার মা রে নিয়ে, বাপ রে নিয়ে কত গালাগালি করতেছে, কত। আমি যে বলছি, আমি যদি 5 বছর বাইচা থাকি, এদের মুখে তালা লাগাই দিই, যারা আমার সাথে এইসব করতেছে। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আমি বলে দিলাম, এদের মুখে তালা মেরে দিব। আপনিও 3 মাস জেল খাইতে আসলেন বিনা কারণে, হয়েছেন, অনেকেই হয়েছে, আরো হবে। কিন্তু আমার উপরে তাদের সার্বিক অপশক্তি প্রয়োগ করবে আমাকে থামানোর জন্য। বাংলাদেশের মানুষ যদি আমার পক্ষে দাঁড়ান, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আপনাদের ভাই ফজলুর রহমানের উপরে বিপদের ঘনঘটা, আপনারা যদি ফজলুর রহমানের পক্ষে থাকেন, তাহলে মুক্তিযুদ্ধ বাঁচবে, দেশ বাঁচবে, ভয় পায়েন না। আল্লাহ উপরে সত্যের জয়লাভ হবে। শেখ খলিলুর রহমান, ডক্টর ইউনূস সরকারের শেষ সময়ে এসে অনেকটা দৌড়ের উপরে পড়েছেন, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন আর মুখ চেপে রাখতে পারছে না যে বাংলাদেশ আগামী নির্বাচন, এই নির্বাচনে দেশে অসংখ্য মানুষ ভোটাধিকার বঞ্চিত হতে পারে, আবার 14-18 সেরকম ইলেকশন হতে পারে, 24 ইলেকশন হতে পারে। এই যখন সিচুয়েশন, এবং এক পর্যায়ে এসে মুখ খুলছে, কমনওয়েলথ মুখ খুলছে, আইআরআই মুখ খুলছে, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মুখ খুলছে, শেষ তক না আরো যারা আছে ফরমালি বাংলাদেশে থাকা কোনো রাষ্ট্রদূতরাও মুখ খোলা শুরু করেন। বাকি আছে কেবল এইটুকু। কিন্তু আমরা অনেকটাই ধারণা করতে পারি যে বাংলাদেশের বেশ কিছু হাই কমিশন ইলেকশনের আগে এই ইলেকশন
একতরফা হলে সেটা নিয়ে তারা কথা বলবে। যাক, এই যখন সিচুয়েশন, তখন একদিন আগে সফরকে বাড়িয়ে দিয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়েছিলেন ভারতে। ভারতের কাছ থেকে যে খবরাখবর পাওয়া যাচ্ছে তা হলো কি, যে ভারত তার বেশ কিছু রিকোয়ারমেন্ট, স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট খলিলুর রহমানকে দিয়েছে এবং একটা টাইমলাইন দিয়েছে যে আমরা তোমাদের নিকটতম প্রতিবেশী এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি এগুলোর জন্য আমরা এই জিনিসগুলোর একটা ব্যাখ্যা উত্তর চাই, সন্তোষজনক উত্তর চাই। আবার বাংলাদেশেরও একটি রাজনৈতিক দল পুরোটাই বলতে গেলে এখন ভারত কেন্দ্রিক তার অ্যাক্টিভিটিস চালাচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশে রাজনীতি যদি কোনো অস্ত্রভিত্তিক রাজনীতি হতো বা সেই টাইপের হতো, তাহলে অনেক বেশি তুলকালাম হতো যে এই দেশ ওই দেশের বিশৃঙ্খলাকারীদের সমর্থন দিচ্ছে। যেমন ধরেন হিলট্রেকে যখন প্রবলেম ছিল, শান্তি বাহিনীকে শেল্টার দিলে সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তোলার মতন ব্যাপার ছিল। বাট আওয়ামী লীগের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিচার দেওয়ার জায়গায় আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে বেশি রকম অরিড। সেই ভারতের ট্যুরের, খলিলুর রহমানের ভারতের ট্যুরের রেশ কাটতে না কাটতে আমি যেদিন কথা বলছি 26 নভেম্বর 2025, তার আগের দিন 25 নভেম্বরে অজিত দোভাল উড়াল দিয়েছেন দুপুর বেলায় দোহার উদ্দেশ্যে। এবং আমি আপনাদেরকে এখন যে তথ্যগুলো দিয়েছি, আমরা যেহেতু দিনরাত খবর নিয়ে কাজ করি, সুনির্দিষ্ট স্পেসিফিক সূত্র, যে এই সূত্র জানিয়েছে অজিত দোভাল ওখানে এই মিটিং করছে, নট দ্যাট। তবে আমাদের ধারণাটা একটু বেশি রকম কার্যকর থাকে, কারণ আমরা দিন রাতে এইসব খোঁজ খবরের মধ্যে থাকি। যখন কোনো ইনফরমেশন পাই সেগুলো চেক শেষের মধ্যে দিয়ে সবশেষ খবরটা এরকম আসছে, সেখানে দোহায় তিনি আমেরিকা এবং ইন্ডিয়ান বহু শক্তিশালী এবং মোটামুটি থিঙ্ক ট্যাঙ্ক লেভেলের লোকজনের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। খলিলুর রহমান সেখানে কথা বলছেন এবং খলিলুর রহমান কোন একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে সেখানে গিয়েছে। আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞ যারা আমাদের শোতে আসেন তারা কি বলছেন, তারা বারবারই বলছেন যে এটা খুব সহজেই অনুমান করা যায় যে আওয়ামী লীগ নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির যে প্রেশার আছে, এই প্রেশারটা কমানোর জন্য খলিলুর রহমান দৌড়ঝাঁপ করবেন, এটাই স্বাভাবিক। এবং সেই দৌড়ঝাঁপের পাঠী হিসেবেই তিনি দোহায় গেছেন কিনা, এটা রাজনৈতিক মহলে খুবই শক্তিশালী কয়েকটা আলোচনা আছে। এবং এই প্রেক্ষাপটে দেখেন, খলিলুর রহমান দোভালের সঙ্গে মিটিং করে ইন্ডিয়া থেকে আসার পরে বাংলাদেশে কিন্তু আনুষ্ঠানিক কোনো প্রেস বিজ্ঞপ্তিতে দেননি, বা প্রেস উইংও, প্রধান উপদেষ্টা প্রেস উইং অথবা সরকারের পক্ষ থেকে কোনো কথা বাংলাদেশকে জানানো হয়নি। ফলে প্রশ্ন জাগতেই পারে যে এর মধ্যে এমন কিছু কি হয়েছে যেগুলো নিয়ে খলিলুর রহমান প্রচন্ড দৌড়ঝাঁপের মধ্যে এবং দোহায় গিয়ে তাকে শক্তিশালী কোনো পক্ষের সাথে বসতে হচ্ছে, নিগোসিয়েশনের চেষ্টা করতে হচ্ছে তাকে, তার সরকারের এবং তার প্রতি যে দায়িত্ব আস্থা দেওয়ার চেষ্টা হয়েছিল সেগুলো মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে, এরকম কোনো বিষয়াদি আছে কিনা, এটা চারদিকে বেশ জোর আলোচনা আছে। ফলে দোহায় খলিলুর রহমান কার কার সঙ্গে তার সেখানে মিটিং হচ্ছে, কারণ সরকারের দিক থেকে খেয়াল করে দেখবেন এই ট্যুর নিয়ে খলিলুর রহমান কেন দোহার গেলেন, কি কাজ, সরকারি কাজ, বেসরকারি কাজ, খলিলুর রহমানের ব্যক্তিগত কাজ, ডক্টর ইউনূসের পারিবারিক কাজ না ব্যক্তিগত কাজ, এরকম কোনো তথ্য জানানো। ফলে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এবং আমরা যে ধারণাগুলো পাচ্ছি সেগুলো কি বেশি শক্তিশালী করে কিনা, যে শেখ হাসিনার 832 কেজি সোনা এবং করাইল বস্তির আগুন। তবে দুটো ঘটনার মধ্যে আমি আপনাদেরকে কিছু মিল খুঁজে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনারা হয়তো মিলটা খুঁজে পাবেন। তো সে মিলটা খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে আমার কথাটাকে একটু শুনতে হবে, যেটা আমি বলছি একটু মনোযোগ দিয়ে শুনলে তো বুঝতে পারবেন। করাইল বস্তির আগুন সেটা গতকাল লেগেছে এবং সে বিষয়ে বিভিন্ন পত্রিকায় যে ফটো কার্ডগুলো এসেছে, আমি সবগুলো ফটোই আমি লাগিয়ে দিয়ে দিচ্ছি যাতে আপনারা একটার পর একটা দেখতে পারেন। সেখানে আপনারা দেখেন যে করাইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের তাগিদ আলমাস কবিরের। আলমাস কবিরটাকে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, এবং তার যে ভাষ্য সেটা হচ্ছে যে শুধু সে না, অনেক বিদেশি কোম্পানিও এখানে ইনভেস্ট করার জন্য চাচ্ছেন। এবং গতকাল সকালে প্রথমে হাইকোর্ট থেকে নির্দেশনা জারি হলো যে এটাকে উচ্ছেদ করতে হবে, এবং পরপরই সরকার বলল যে এটা অবৈধ। এর ঘন্টা তিনিকের ভেতরে আগুনে নিঃশেষ হয়ে গেছে 900 পরিবার। আর এই 900 পরিবার যে নিঃশেষ হয়ে গেল, এরা রাস্তায় পড়ে গেছে। আর সেই সময় আবার আমাদের গ্রামীণ ব্যাংক কাকু, ইউনূস কাকু, ওনাদেরকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিচ্ছেন। গ্রামীণ ব্যাংক থেকে বলা হচ্ছে তাদেরকে লোন দেওয়া হবে, মানে সেইখানেও ব্যবসা, পুইরা যান, মইরা যান, জয়লা যান, আপনার ব্যবসা চলতেই হবে। এটা ঘটলো গতকালকে আরো 3টি ঘটনা ঘটেছে, আজকেও ঘটছে।
এর মধ্যে আপনার আমাদের যে উপদেষ্টা একজন আছে ওই যে বিমান এবং পর্যটন মন্ত্রণালয় যার হাতে, তিনি কিন্তু গতকালকে জুলাই আগস্টের সেই হত্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন, মানে তার বিরুদ্ধে কিছুই প্রমাণ হয়নি, খুব দ্রুত। বাকি সবাইটা বাইজে আছে, কিন্তু ওনারটা হয়ে গেছে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম এই সেই উপদেষ্টা যিনি আকিজ কোম্পানির মালিক, মানে আকিজ বিড়ি বা আকিজ যে আরো যে প্রোডাক্টগুলো আছে এগুলোর মালিকানা হচ্ছে যে এই আকিজের এই ভদ্রলোকের। ওনাদের বিরুদ্ধে কিন্তু কিছু নয়, ওনাদের আগেও বলেছিলাম ওনাদের দুই ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু ওনাদের কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়িতে একটা ঢিলও পড়ে না, কারণ ওনারা তো জড়িতই ছিলেন এই কাজে। তো ওনাকে কালকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, এটা কিন্তু দেখেন নাই, অনেকেই এড়াইয়া গেছেন, কারণ হচ্ছে যে আগুন জ্বালাও পোড়ার ভিতরে এইটা কে খেয়াল করে। এবং গতকালকে আরো একটা ঘটনা ঘটেছে, যে এয়ারপোর্টের ভেতরে যে আগুনটা লাগছিল ওইটাও নাকি এমনিই লাগছে, ওইটা কেউ লাগায়নি, এটা অটোমেটিক লেগে গেছে, খোদা পদত্ত আগুন ছিউ, ওই আপনার ইয়ের মতো কি বলে ভূমিকম্পের মতো। যদিও ভূমিকম্প হওয়ার পরে বিভিন্ন নেতারা বলছে যে এটা শেখ হাসিনায় ধাক্কা দিয়া ভূমিকম্প হওয়াই দিছে, তো আগুনটাও এমনি লাগছে। উনি বেকসুর খালাস পেয়েছেন এবং আপনাদেরকে আগেই বলেছেন সব কিছুতে ইন্টেনশন এই ভদ্রলোকের, কারণ হচ্ছে যে ওই যে আপনার কার্গো সার্ভিসের ওই জায়গাটাকে ওনারাই নেবেন, কারণ উনি বিমান ও পর্যটন মন্ত্রীও, আবার পৃথিবীতে প্রথম বিমান ও পর্যটন মন্ত্রী যিনি, তিনিই আবার বিমানবন্দরের চেয়ারম্যান, দোনোটা একই জায়গায়। আবার গত পরশুদিন আরেকটা খবর পেয়েছেন যে অস্ত্রগুলো চুরি হয়েছিল, কিছু অস্ত্র ফেরত এসেছে। এত সিকিউর প্লেসে অস্ত্র একবার চুরি হয়, আবার সে অস্ত্র আইসা জায়গা মতন চলে আসে, এটা কিন্তু অকল্পনীয়। এগুলো সবগুলো মিলান আপনারা, যে কিভাবে কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে। এখন তাহলে প্রথম কি, বিমানবন্দরের আগুনটা নর্মাল। দ্বিতীয়, কিছু অস্ত্র ফেরত আসছে বিমানবন্দরের সেই লকারে, যেই ভাঙা লকার থেকে অস্ত্র চুরি হয়েছিল সেখানেই ফেরত আসছে। দ্বিতীয়, তৃতীয়, আমাদের ভাইজান উনি বেকসুর খালাস পেয়ে গেছেন। এখন হচ্ছে যে চতুর্থটা কি, সেটা হচ্ছে শেখ হাসিনার স্বর্ণ 832 ভরি স্বর্ণের একটা হিসাব পেয়েছেন, তাও আবার দুইটা জায়গা থেকে। কোন দুইটা জায়গা? সেটা হচ্ছে যে আপনার ব্যাংকের 751 এবং 753 দুইটা লকার থেকে এই স্বর্ণ উদ্ধার। তো আসেন আমরা একটু স্বর্ণ যেহেতু উদ্ধার হয়েছে, স্বর্ণ একটু হিসাবটা বুঝি। দেখেন এখানে দুইটা লকার হচ্ছে যে 9.4 ইন্টু 14.33 ইন্টু 23.50 ইঞ্চি। এইটা হচ্ছে সবচেয়ে বড় লকারের সাইজ, মানে মোট ভলিউম হচ্ছে যে 52 লিটার পানি রাখা যাবে এরকম লকার। তো এখন গল্প শুনি যে 10 কেজি মানে হচ্ছে 812 ভরি সোনা নাকি এই দুইটা লকারে বন্দি ছিল। তো লকারের যে সাইজটা বললাম, এই সাইজে যেরকম আমরা বললাম যে মানে 52 লিটার, এগুলো অন্য একটা হিসাব। এই হিসাবগুলো বুঝতে হলে অনেক বিশাল বিষয়। এটা না বুঝে আপনারা যারা এই লকারে জিনিসপত্র রাখেন তারা বুঝবেন। বা আপনার ওইটা বাদ দেন, আমাদের আলমারির ভেতরে যেই ড্রয়ারগুলো দেওয়া হয়, এগুলো ওই ড্রয়ারের চেয়ে প্রায় 9 ইঞ্চি ছোট হয়। সুতরাং আপনারা বুঝেন যে একটা ডাবল আলমারির যে ইয়েটা দেওয়া হয়, কি বলে আপনার ড্রয়ার, এই ড্রয়ারের চেয়ে ছোট হয়। তার 812 ভরি মানে 10 কেজি স্বর্ণ। এক একটা অলঙ্কার নাকি আবার প্রতিটা অলঙ্কার আবার আধা ভরি করে, তার মানে হচ্ছে মোট 1624টা গহনা আছে যা উদ্ধার হয়েছে। আবার এই প্রতিটা গহনা আলাদা আলাদা কাপড় দিয়ে মোড়ানো ছিল, এটাও বলছে। তো এখন মজা দেখেন একটা জিনিস ভাই, এই 1624টা কাপড়ে মোড়া গহনা নাকি দুইটা লকারেই রাখা হয়েছিল, আর দুইটা লকারের ভলিউম হচ্ছে যে 104 লিটার। এটা ভলিউমের হিসাব। এগুলো যারা আপনার ভলিউম নিয়ে কাজ করেন বা ইয়ে নিয়ে কাজ করেন ওনারা বুঝবেন, বা আপনি যে কোনো স্বর্ণকারের দোকানে যায় বললে তারাও বুঝাই দিতে পারবে। কিন্তু কাপড়ে মোড়া এই 1624টা গহনার ভলিউম হবে আপনার হচ্ছে যে 200 থেকে 400 লিটার। এই 1624টা গহনা মানে 832 ভরি এই গহনার মোট যদি লিটারে আপনারা কনভার্ট করেন, এটা 2 থেকে 400 লিটারের কম হবে না। বাদ দেন আপনার 200 লিটার, বাদ দেন আপনার 400 লিটার, 300 লিটার ধরলাম। তার মানে দুইটা লকারে এগুলো রাখা সম্ভব না, এটা 9টা বা 10টা লকারে সম্ভব। এটা গণিত, এইটা বাস্তব, এবং এইটাই হচ্ছে কমন সেন্স। এটা গণিতিক হিসাব, বাস্তব। যারা অঙ্ক ভালো বোঝেন, যারা অঙ্কে মাস্টার, তারা কিন্তু এই হিসাবগুলো ধরে নিতে পারবেন। তারপর আরেকটা ফ্রি কমেডি কি করলো, 8 ভরি সেট নাকি 800টা, মানে 8 ভরির সেট 800টা। তাহলে 10 কেজি সোনায় 8 ভরি, তার মানে 135টা সেট হয় মোটামুটি। তাহলে 800টা আসে কোন স্পেস স্টেশন থেকে আপনারা বলেন? যেখানে 8 ভরির সেট নাকি 800টা, তাহলে 10 কেজি সোনায় তো 8 ভরি হওয়ার কথা।
8 ভরির 135টা সেট হয়, মোটামুটি 135টা, তাহলে 800টা সেট করতে পাইলো। তাহলে 800টা আসলো কোন স্পেস থেকে? এটাকে মঙ্গল গ্রহ থেকে আসছে না চন্দ্র থেকে আসছে? আমি এটা বুঝার একটু ব্যাপার আছে। আবার সবচেয়ে হাসির জায়গা কি জানেন? দেশের প্রধানমন্ত্রী নাকি নিজের নামেই লুকাইয়া স্পেশাল ফোর্স দিয়া লকারে সোনা লুকায়। আরে ভাইজান, এই ফারুকির গল্প এগুলো বাদ দেন না। ফারুকি তো গল্প কইতে কইতে উঠাইয়া ফেলাইছে আপনার ওই যে গ্রামীণ ব্যাংকের মোবাইল টাওয়ারের উপরে, কিন্তু এখনকার এই সোনার যে গল্প, এইটাতে আমার মনে হচ্ছে আমরা চন্দ্র অভিযানে যাচ্ছি। কিন্তু আপনার সবগুলো যদি মিলান, আপনার হিসাবটা মিলবে না, মিলবেই না। আর লকার কি বলতে জানেন? লকার বলতে, আরে ভাই এত মিশা কথা, 2 লকারে 800 ভরি স্বর্ণ তো কোনো দিন হবে না। অন্তত তোরা 2 লকারে 800 ভরি স্বর্ণ যদি বলো, তাহলে মিনিমাম 10টা লকার দেখাইতি আমার যদি 10টা লকারে কাপড় দিয়া পেঁচায় রাখছে বলতি, তাহলেও আমরা মাইনা নিতাম।